যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। দৃষ্টিকোণ পর্ব 2। এই প্রসঙ্গে আমরা শ্রীমায়ের এই বিষয়ক দৃষ্টিভঙ্গির কিঞ্চিত আলোচনা এখানেই করিয়া রাখিতে চাই। 1324 সালে তাহার জয়রামবাটির নূতন বাটি প্রস্তুত হইয়া গিয়াছে। পূজার সময় তিনি ওই বাড়িতে আছেন এবং জনৈক ব্রহ্মচারীকে মামাদের ছেলে মেয়েদের জন্য নূতন কাপড় কিনিয়া আনিতে বলিয়াছেন। ইনি কোয়ালপাড়ার সাধু এবং তখনকার দিনের যুবকদের ন্যায় স্বদেশসেবী, সুতরাং তিনি সব দেশি কলের কাপড় কিনিয়া আনিলেন। উহা মোটা, পাড়ও সুন্দর নহে, কাজেই মেয়েদের উহা পছন্দ হইল না। তাহারা উহা ফেরত দিয়া মিহি কাপড় আনিতে বলিলে বিরক্ত হইয়া ব্রহ্মচারীজি বলিলেন, ওসব তো বিলিতি হবে, ও আবার কি কিনব? শ্রীমা পার্শ্বেই ছিলেন। তিনি সব শুনিয়া একটু হাসিতে হাসিতে বলিলেন, বাবা, তারাও অর্থাৎ বিলাতের লোক, তারাও তো আমার ছেলে। আমার সকলকে নিয়ে ঘর করতে হয়, আমার কি একরোখা হলে চলে? ওরা যেমন যেমন বলছে তাই এনে দাও। অথচ ওদের কাহারও ভাবে আঘাত দেওয়া তাহার স্বভাব বিরুদ্ধ ছিল। তাই পরে বিদেশি বস্ত্রের প্রয়োজন হইলে তিনি উক্ত ব্রহ্মচারীকে না পাঠাইয়া অপরকে পাঠাইতেন। বিদেশির প্রতি বিদ্বেষ তো দূরের কথা, তাহার সর্বগ্রাসী উদারতা তাহার নমনীয় মনকে সহসা সমস্ত সংকোচ ও সংকীর্ণতার ঊর্ধ্বে তুলিয়া বিদেশির সহিত এক করিয়া ফেলিত। তাই এক ইস্টার উৎসবে নিবেদিতার মুখে ইংরেজি ধর্মসঙ্গীত শুনিয়া তিনি সমাধিস্থ হইয়াছিলেন। আর একদিন তাহার আদেশে নিবেদিতা ও ক্রিস্টিন খ্রিস্টান বিবাহ প্রথা বুঝাইবার জন্য যখন বর কন্যা ও পুরোহিতের আচরণাদি ব্যাখ্যা করিতে করিতে বিবাহ মন্ত্র উচ্চারণ করিলেন, সুখে দুঃখে সৌভাগ্যে দারিদ্র্যে রোগে স্বাস্থ্যে যতদিন না মৃত্যু আমাদিগকে পৃথক করে, তখন মা সাগ্রহে বারবার ওই মন্ত্র শুনিলেন এবং সাল্লাদে বলিতে থাকিলেন, আহা, কি ধর্মী কথা গো! আবার কত সহজে তিনি বিদেশি আচারের সহিত নিজেকে মিলাইয়া ফেলিতেন। 1305 সালে শ্রীযুক্তা অলি বুল মায়ের ছবি তোলাইতে চাহিলে স্টুডিওতে যাওয়া বা অপরিচিত ফটোগ্রাফারের সম্মুখে ঘোমটা খোলা বৃরাশিলা মায়ের পক্ষে অসম্ভব বলিয়া তিনি প্রথমে অসম্মত হন, কিন্তু পরে অলি বুলের আকুল মিনতিতে অগত্যা মহিলা ফটোগ্রাফার আনিতে বলিলেন। তাহা যখন সম্ভব হইল না, তখন তিনি কোন সাহেবকে আনিতে বলিলেন, কারণ সাহেবদের দেশে মেয়েদের ফটো তোলা নিত্যকার ব্যাপার। সাহেব আসিতেই মা তাহার লজ্জাশীলতা কাটাইয়া ফটো তুলিতে বসিলেন। বিদেশির সম্মুখে নিঃসংকোচ হইতে তাহার সংকোচ হইল না। শুধু এই পর্যন্তই নহে, স্বামী বিবেকানন্দজির একখানি পত্রে মার্চ 1898 আছে, শ্রীমা এখানে অর্থাৎ কলকাতায় আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? কিন্তু বিদেশির প্রতি প্রীতি ও উদারতা থাকিলেও বিদেশির অত্যাচারে চুপ করিয়া থাকা চলে না। সিন্ধুবালাদের প্রতি পুলিশের অত্যাচারের কাহিনী কর্ণগোচর হইলে শান্ত প্রকৃতি মা পর্যন্ত গর্জিয়া উঠিয়াছিলেন। বাঁকুড়া জেলার যূথবিহার নামক পল্লীর দেবেনবাবুর স্ত্রী ও ভগিনী উভয়েরই নাম ছিল সিন্ধুবালা। ভগিনী অন্তঃসত্ত্বা ছিলেন, বিপ্লবাত্মক কার্যের সহিত সংশ্লিষ্ট আছেন এই সন্দেহে একজন সিন্ধুবালাকে ধরিতে আসিয়া পুলিশ নামের সামঞ্জস্যবশত প্রথমে ভগিনীকে তাহার শ্বশুরবাড়ি সাবাজপুরে বন্দী করে, পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে। ঘটনাটি মুখে মুখে প্রচারিত হইয়া জয়রামবাটিতেও পৌঁছিল। কালীমামা উহা শুনিয়া অতিমাত্র বিচলিত হইয়া
শ্রীমাকে আসিয়া জানাইলেন এবং আরো বলিলেন যে পুলিশ এই মহিলাদ্বয়কে বন্দী করিয়া পায়ে হাঁটাইয়া লইয়া গিয়াছে। গ্রামবাসীরা পুলিশকে তাহাদের ভ্রম দেখাইয়া দিলেও তাহারা শুনে নাই, এমনকি জামিনে খালাস দেওয়া বা যানবাহনে লইয়া যাওয়ার প্রস্তাবও প্রত্যাখ্যান করিয়াছে। এই নিদারুণ সংবাদ পাইয়া শ্রীমা বলিয়া উঠিলেন, বলো কি? বলিয়াই শিহরিয়া উঠিলেন। তারপর অগ্নিমূর্তি হইয়া বলিতে লাগিলেন, এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি? নিরাপরাধ স্ত্রীলোকের উপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি। এ যদি কোম্পানির আদেশ হয় তো আর বেশি দিন নয়। এমন কোনো বেটা ছেলে কি সেখানে ছিল না যে দুই চর দিয়ে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারে? কিয়ৎক্ষণ পরে কালীমামা যখন খবর আনিলেন যে মহিলাদ্বয় মুক্তি পাইয়াছেন, তখন তিনি অনেকটা শান্ত হইয়া বলিলেন, এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমুতে পারতুম না। আর একবার শ্রীমা কোয়ালপাড়ায় আছেন। তখন ইউরোপের প্রথম মহাসমর 1914 থেকে 1918 চলিতেছে। ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় আসিয়া প্রণাম করিলে শ্রীমা কুশল প্রশ্নাদির পর জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ, যুদ্ধের কি খবর? কি লোকক্ষয়টাই না হলো, কি মানুষ মারা কলই না বের করেছে। আজকাল কত রকম যন্ত্রপাতি, টেলিগ্রাফ ইত্যাদি। এই দেখো না, রাসবিহারী কাল কলকাতা থেকে রওনা হয়ে আজ এখানে পৌঁছে গেল। আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি। প্রবোধবাবু উৎসাহ ভরে পাশ্চাত্য বিজ্ঞানাদির উচ্ছ্বসিত প্রশংসা করিতে লাগিলেন এবং বলিলেন, ইংরেজ সরকার আমাদের দেশে সুখ স্বাচ্ছন্দ্যের বৃদ্ধি করেছেন। সব শুনিয়া শ্রীমা বলিলেন, কিন্তু বাবা, ওইসব সুবিধা হলেও আমাদের দেশের অন্ন বস্ত্রের অভাব বড় বেড়েছে। আগে এত অন্ন কষ্ট ছিল না। আর একদিনের কথা, দেশে তখন বস্ত্রাভাব, মেয়েদের লজ্জা নিবারণ অসম্ভব হইয়া দাঁড়াইয়াছে। বস্ত্রাভাবে নারীরা বাহিরে আসিতে পারেন না। লজ্জা নিবারণে অসমর্থা মেয়েদের আত্মহত্যার সংবাদ খবরের কাগজে প্রায়ই প্রকাশিত হয়। একদিন ঐরূপ কয়েকটি ঘটনা শুনিতে শুনিতে শ্রীমা এতই বিচলিত হইলেন যে প্রথমে তাহার গণ্ডদেশ বাহিয়া অবিরল অশ্রুপাত হইতে লাগিল এবং পরে আপনাকে আর সামলাইতে না পারিয়া তিনি কাঁদিতে কাঁদিতে বলিতে লাগিলেন, ওরা কবে যাবে গো? ওরা অর্থাৎ ইংরেজ, ওরা কবে যাবে গো? অবশেষে কিঞ্চিত শান্ত হইয়া সখেদে বলিলেন, তখন ঘরে ঘরে চরকা ছিল, খেতে কাপাস চাষ হতো, সকলেই সুতো কাটত, নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত, কাপড়ের অভাব ছিল না। কোম্পানি এসে সব নষ্ট করে দিলে। কোম্পানির সুখ দেখিয়ে দিলে। টাকায় 4খানা কাপড়, 1খানা ফাও, সব বাবু হয়ে গেল, চরকা উঠে গেল। এখন বাবু সব কাবু হয়েছে। স্মরণ রাখা আবশ্যক যে মহাত্মা গান্ধীর চরকা ও অসহযোগ আন্দোলন তখনও আরম্ভ হয় নাই। শ্রীমায়ের হৃদয় দেশের দুঃখ দুর্দশায় বিচলিত হইত। সময় বিশেষে বিদেশি শাসকের শোষণ নীতির প্রতিবাদে তাহার চক্ষে অগ্নিস্ফুরণ কিংবা অশ্রু বিসর্জন হইত। কিন্তু সমস্ত দুঃখ দৈন্যের একমাত্র প্রতিকার রূপে তিনি সর্বদা শ্রীরামকৃষ্ণকে ধরিয়া থাকিতেন এবং অপরকেও তাহাই করিতে বলিতেন। বস্তুত তাহার সমস্ত চিন্তা ও কার্য ছিল রামকৃষ্ণ কেন্দ্রিক। তখন স্বদেশীর যুগ, তাই জনৈক দেশভক্ত যখন জিজ্ঞাসা করিলেন, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? তখন শ্রীমা উত্তর দিয়াছিলেন যে ঠাকুর ওই জন্যই আসিয়াছিলেন। সুতরাং কোয়ালপাড়ার ভক্তদের কর্মোদ্যমে আকৃষ্ট হইলেও তিনি সিদ্ধান্ত করিয়াছিলেন যে আশ্রমের অধিষ্ঠাত্রী রূপে শ্রীরামকৃষ্ণেরই বিরাজমান থাকা আবশ্যক, নতুবা কর্মীরা অচিরেই পথভ্রষ্ট হইতে পারেন। তাই তিনি কলিকাতা যাইবার পথে আশ্রমে ঠাকুরকে প্রতিষ্ঠিত করিতে চাহিলেন। অগ্রহায়ণের আরম্ভ। তখন ভোরে খুব ঠান্ডা হইলেও শ্রীমাকে কোয়ালপাড়ায় গিয়া পূজা করিতে হইবে। তাই তিনি সূর্যোদয়ের পূর্বেই পালকিতে রওনা হইলেন। লক্ষ্মী দিদি,
শ্রীমায়ের ভ্রাতুষ্পুত্রী মাকু ও রাধু এবং রাধুর স্বামী মন্মথ ভিন্ন ভিন্ন পালকিতে যাত্রা করিলেন। ছোট মামি, নলিনী দিদি, ভূদেব প্রভৃতি অন্যান্য সকলে গোযানে উঠিলেন এবং ব্রহ্মচারী প্রকাশ মহারাজ সকলের তত্ত্ববোধায়ক রূপে চলিলেন। কোয়ালপাড়া আশ্রমে শ্রীমা ঠাকুর প্রতিষ্ঠা করিবেন বলিয়া ভক্তবৃন্দ যথাসাধ্য আয়োজন করিয়াছেন। মা আশ্রমে পৌঁছিয়া স্নান সারিয়া আসিলেন এবং বেদিতে শ্রী শ্রী ঠাকুরের ও আপনার ফটো স্থাপন পূর্বক যথাবিধি পূজা করিলেন। তাহার আদেশে কিশোরী মহারাজ হোমাদি করিলেন। পূজা শেষে সকলে প্রসাদ পাইলেন। ইহার পর মধ্যাহ্ন ভোজনের পূর্বে কেদারবাবুর মা লক্ষ্মী দিদি ও নলিনী দিদির সহিত শ্রীমা কেদারবাবুদের বাড়িতে পদব্রজে বেড়াইতে গেলেন। প্রকাশ মহারাজ ইহা শুনিয়া বিরক্ত হইয়া আশ্রমবাসী দিগকে বলিলেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না, আমাকে না বলে তাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, মাকে ফেরবার সময় পালকি করে নিয়ে এসো। এই বলিয়া নিজেই পালকি, বেহারা ও আশ্রমবাসী দুইজনকে লইয়া কেদারবাবুর বাড়ির দিকে চলিলেন। মধ্যপথে মাতা ঠাকুরানীর সহিত দেখা হইলে প্রকাশ মহারাজ তাহাকে পালকিতে উঠিয়া বসিতে অনুরোধ করিলেন। শ্রীমা বিরক্তির সহিত উঠিলেন বটে, কিন্তু আশ্রমে আসিয়াই তাহাকে ভর্ৎসনা করিয়া বলিলেন, এ আমাদের পাড়াগাঁ, কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা, এইসব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো, কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভিতর পুরে রাখো, আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয়, তা আমি পারবো না, শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ ক্ষমা চাহিয়া কহিলেন যে তাহার নিজের দিক হইতে যাহাতে কোনো ত্রুটি না হয়, ঐরূপ করিতে গিয়াই তিনি অজ্ঞাতসারে মায়ের স্বাধীনতাকে খর্ব করিয়া ফেলিয়াছেন। স্থির হইল যে সন্ধ্যা 6টার পূর্বেই পুনরায় যাত্রা আরম্ভ হইবে, অতএব রাস্তার খাবার উহার আগেই প্রস্তুত রাখিতে হইবে। কিন্তু আশ্রমবাসীদের যথাশক্তি চেষ্টা সত্ত্বেও সময় মতো কাজ শেষ হইল না। প্রকাশ মহারাজ ইহাতে বিরক্ত হইতেছেন দেখিয়া আশ্রমবাসীরা পরামর্শ দিলেন যে কলকাতার যাত্রীরা রওনা হইয়া যাইতে পারেন, পরে যেমন করিয়াই হোক পথে খাবার পৌঁছাইয়া দেওয়া হইবে। শ্রীমা সকল কথা শুনিয়া প্রকাশ মহারাজকে বলিলেন, তুমি মাথা গরম করে এত রাগারাগি করছো কেন? এ আমাদের পাড়া গাঁ, কলকাতার মতো এখানে কি সব ঘড়ির কাঁটায় হয়ে ওঠে? দেখছো সকাল থেকে ছেলেরা কি খাটাই না খাটছে। তুমি যাই বলো না কেন, এখান থেকে না খেয়ে যাওয়া হবে না। শেষে আহারাদির পর রাত্রি আন্দাজ 8টায় 8খানি গরুর গাড়িতে সকলে বিষ্ণুপুর অভিমুখে যাত্রা করিলেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি